রাফায় ইসরায়েলি নৃশংসতা নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়। বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের। গাজার নিরপরাধ নারী এবং শিশুদের উপর বারবার হামলা চালিয়েও নির্বিকার বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর এক গুইমিতে ক্ষুব্ধ মন্ত্রিসভার সদস্যরা। রাফায় তেল আবিবের অভিযানের পক্ষে যুক্তরাষ্ট্রের সাফাই বিবৃতি দিয়েই দায় সারছে পশ্চিমারা। দিনের পর দিন হত্যাযজ্ঞ চালিয়েও ধরাছোঁয়ার বাইরে ইসরায়েল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। রাফায় ইসরায়েলি নৃশংসতা নিয়ে আন্তর্জাতিক মহলে বইছে নিন্দার ঝড়। বেসামরিকদের লক্ষ্য করে এমন ভয়াবহ হামলাকে অমানবিক আখ্যা দিচ্ছেন বিশ্ব নেতারা। নিরাপদে বাঁচার আশায় বারবার মাথা গোঁজার ঠাঁই পরিবর্তন করেও এমন করুণ পরিণতি মানতে পারছেন না গাজাবাসী। স্বজন হারানোর ক্ষতের উপর নতুন বাস্তুচ্যুতি বাড়াচ্ছে ক্ষোভ। বর্বর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের। দাও দাও করে জ্বলছে আগুন। রোববার রাতভর ইসরায়েলি অভিযানে রাফার তাল আস সুলতান পরিণত হয় জাহান্নামে। সেখানে জ্যান্তই পুড়ে মরতে হয় নিরীহ ফিলিস্তিনিদের। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছিল পুরো অঞ্চল। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ভীত সন্ত্রস্ত শিশুদের কান্না আর অসহায় ফিলিস্তিনিদের চিৎকারে তৈরি হয় নারকীয় পরিস্থিতি। জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটেন শত শত আশ্রিত। হঠাৎ একটা মিসাইল আঘাত হানলো। প্রচন্ড আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায়। বুঝতে আর বাকি থাকলো না কি হয়েছে। সবাই ছোটাছুটি করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম কে বেঁচে আছে আর কে মারা গেছে। ভয়াবহ হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। অনেক মরদেহই এমনভাবে পুড়েছে যে শনাক্ত করা অসম্ভব। বারবার নিরাপদ ঘোষণা করেও ওই অঞ্চলে হামলা চালানোয় ভেঙে গেছে গাজাবাসীর ধৈর্যের বাঁধ। একাধিকবার বাস্তুচ্যুত হওয়া তো আছেই, রয়েছে স্বজন হারানোর বেদনাও। ইসরায়েলি সেনারা চরম মিথ্যাবাদী। একটি জায়গা নিরাপদ ঘোষণা করে সেখানে হামলা চালায়। পুরো উপত্যকায় কোথাও নিরাপত্তা নেই। শিশু, বৃদ্ধ, নারী কেউই নিরাপদ নন। আমার ভাই এবং তার স্ত্রীকে মেরে ফেলেছে তারা। এতিম হয়ে গেল তাদের সন্তানেরা। হামলা বন্ধে আন্তর্জাতিক আদালতের রায়ের পরও ইসরায়েলের এমন অমানবিক হামলায় আন্তর্জাতিক মহলে উঠেছে নিন্দার ঝড়। নেতানিয়াহু প্রশাসনের এমন নৃশংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের। অভিমত দ্বিগুণ হওয়া দরকার ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ। রাফায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলা এক কথায় নারকীয়, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অঞ্চলটির কোনো জায়গায় আসলে ফিলিস্তিনিদের জন্য নিরাপদ নয়। অবিলম্বে এই বর্বরতা বন্ধ করা হোক। নৃশংস এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ওআইসির মতো সংস্থাও। বেসামরিক প্রাণহানি ঠেকাতে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান তাদের। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। গাজার নিরপরাধ নারী ও শিশুদের উপর বারবার হামলা চালিয়েও নির্বিকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরীহ মানুষদের হত্যাকে ভুল আখ্যা দিয়েই দায় সারছেন তিনি। এরপরও হামলা চালিয়ে যাবার ঘোষণা তার কণ্ঠে। প্রধানমন্ত্রীর এমন এক গুয়েমিতে ক্ষুব্ধ দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যরা। নেতানিয়াহুর জঘন্য নেতৃত্বের কারণেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে এমন অভিযোগ তুলে নেতৃত্বের পরিবর্তনও দাবি করছেন তারা। ত্রাণ সংগ্রহের সময় অপেক্ষমান ক্ষুধার্ত গাজাবাসীর উপর হামলা থেকে শুরু করে রাফা শরণার্থী শিবিরের ঘুমন্ত নারী ও শিশুদের উপর তাণ্ডব। গেল 7 মাসে ইসরায়েলি বাহিনীর এমন অমানবিক আচরণ বারবার দেখেছে বিশ্ব। এ ধরনের বর্বর হামলায় শত শত মানুষের মৃত্যুতে প্রতিবারই বিশ্বজুড়ে ওঠে ক্ষোভের ঝড়। দাবি ওঠে অবিলম্বে গাজা অভিযান বন্ধের। তবে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রাফার রোববারের হামলা নিয়ে নেতানিয়াহু বলেন, ইচ্ছাকৃত নয় বরং ভুলবশত হামলা চালানো হয়েছে বেসামরিকদের ওপর। এর পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা, কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত রাফায় বন্ধ হবে না অভিযান।
বেসামরিকদের উপর ভুলবশত হামলা হয়েছে, এটি খুবই দুঃখজনক। তদন্ত চলছে, দ্রুতই কারণ খুঁজে বের করা হবে। প্রত্যেক বেসামরিক নাগরিকের উপর আঘাতই ইসরায়েলের জন্য বেদনাদায়ক। একইভাবে হামাসের কাছে জিম্মি ইসরায়েলি নাগরিকদের দুর্দশাও আমাদের দুঃখ দেয়। তাই বিজয় অর্জন না করা পর্যন্ত থামবে না ইসরায়েলের সেনারা। তবে প্রধানমন্ত্রীর এমন একগুঁয়েমিতে রীতিমতো ক্ষুব্ধ বিরক্ত ইসরায়েলি আইন প্রণেতারা। সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে পিটিশনে স্বাক্ষর করেন ইসরায়েলের 40 এমপি। সেই বিতর্কে অংশ নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ইয়ার লাপিদ ক্ষোভ জানিয়ে বলেন, নেতানিয়াহুর কারণেই জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। হলোকাস্টের পর ইহুদিদের ওপর সবচেয়ে বড় হামলা হয়েছে 7 অক্টোবর। অথচ সেই ব্যর্থতার পরও ক্ষমতায় আছেন নেতানিয়াহু। তার উচিত জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে বাড়ি ফিরে যাওয়া। এদিকে মার্কিন আইন প্রণেতারা বলছেন, নেতানিয়াহুর বেপরোয়া আচরণের কারণে প্রাণ যাচ্ছে ইসরায়েলি জিম্মি সাধারণ ফিলিস্তিনিদের। নেতানিয়াহুর বেপরোয়া আচরণের কারণেই হামাস হত্যা করছে জিম্মিদের। প্রাণ যাচ্ছে ত্রাণকর্মী এবং নিরপরাধ ফিলিস্তিনিদের। একই নেতার একই কৌশল পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। এ অবস্থায় বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের প্রতি আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েল যে আন্তর্জাতিক আদালতের রায়ের তোয়াক্কা করে না, রাফাই হামলার মধ্য দিয়ে সেটিই প্রমাণ করল, এমন মন্তব্য করেছেন হামাস নেতা ওসামা হামদান। সোমবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেন, সাম্প্রতিক হামলাগুলো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কিভাবে নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক আদালতের রায়কে অবজ্ঞা করছে। রাফাই সেনা উপস্থিতির পক্ষে ইসরায়েল নির্লজ্জ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন। তেল আবিবের সাথে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। দাবি, আগে গাজায় স্থায়ীভাবে হামলা বন্ধ করতে হবে। নেতানিয়াহু চুক্তিতে যত দেরি করবেন, ইসরায়েলি জিম্মিদের প্রাণহানির শঙ্কাও বাড়বে, এমন হুঁশিয়ারিও দেন হামদান। বলেন, এভাবে বিমান হামলা চলতে থাকলে নিজ দেশের নাগরিকদের কখনোই হয়তো ফেরত পাবে না ইসরায়েল। এমন সময় এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি চরম অবজ্ঞা দেখালো নেতানিয়াহুর ইহুদি সরকার। রাফায় সেনা উপস্থিতির পক্ষে দখলদারদের দাবি নির্লজ্জ মিথ্যাচার। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর জিম্মায় থাকা ইসরায়েলিদের এই পরিস্থিতিতে ফেরত পাবে না। মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের তা জানানো হয়েছে। রাফায় নির্বিচার হত্যাযজ্ঞের পরও ইসরায়েলের অভিযানের পক্ষে সাফাই গাইল যুক্তরাষ্ট্র। দাবি, হামাসের ঘাঁটির খোঁজে তল্লাশির অধিকার রয়েছে তেল আবিবের। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র বলেন, রাফা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাইডেন প্রশাসন। নিরপরাধ নারী, পুরুষ, শিশুর মৃত্যু বিপর্যকর ও হৃদয় বিদারক বলে আখ্যা দেন। রোববারের অভিযানে হামাসের 2টি টার্গেটও ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি। ইসরায়েলে হামলার জন্য দায়ী স্বাধীনতাকামী গোষ্ঠীটির সদস্যদের খুঁজে বের করার জন্যই অভিযান চালিয়ে যাওয়া দরকার বলেও জানানো হয়। বলেন, বেসামরিকদের সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হয়েছে তেল আবিবকে। বেসামরিক হতাহতের ঘটনা তদন্তে ইসরায়েলের সাথে কাজ করছে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। গাজার শরণার্থী শিবিরে নৃশংসতার ঘটনাকে ভুল বলে আখ্যা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস। এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, গাজায় এত বড় হামলা ভুল নাকি যুদ্ধাপরাধ তা নিয়ে বিতর্কের কোনো সুযোগই নেই। রোববার রাতে যা হয়েছে তা এই যাবৎকালের সবচেয়ে বড় নৃশংসতা ও ঘৃণ্য কর্মকাণ্ড বলেও দাবি করেন তিনি। মার্টিন বলেন, এমন ঘটনাকে ভুল বলে আখ্যা দেয়া অর্থহীন। নিহত নিপীড়িতদের কাছে গ্রহণযোগ্য নয় নেতানিয়াহুর ব্যাখ্যা, এমন মন্তব্য করেন তিনি। আবারও ইসরায়েলি হামলায় গাজায় নিহত হলো 2 স্বাস্থ্যকর্মী। এর জেরে বন্ধ হয়ে গেল রাফার প্রধান স্বাস্থ্যকেন্দ্র কুয়েত হাসপাতাল। রাফার তাল আস সুলতানে ইসরায়েলের ভয়াবহ হামলার পর আতঙ্কিত সাধারণ ফিলিস্তিনি সহ স্বাস্থ্যকর্মীরাও। তাই নিজেদের জীবন বাঁচাতে এই অঞ্চলটিতে কার্যক্রম বন্ধ করেছে। গেল 8 মাস ধরে চলা আগ্রাসনে গাজায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ হাসপাতাল। জাতিসংঘের ভাষ্য মতে উপত্যকার 36টি হাসপাতালের মধ্যে পুরোপুরি বন্ধ আছে 20টি, খোলা আছে যে 16টি সেগুলোর অবস্থাও শোচনীয়। প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে চলছে সেগুলো।
রাফা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে মিশরের নিরাপত্তা বাহিনীর এক সদস্যের। সোমবার এই তথ্য জানায় দেশটির সেনাবাহিনী। জানা যায়, রোববার রাফায় অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনীর সাথে গুলি বিনিময় হয় মিশরীয় সীমান্তরক্ষীদের। কিন্তু কী কারণে উত্তেজনা ছড়িয়েছিল তা এখনও জানা যায়নি। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে এমনটা জানিয়েছেন মিশরীয় সেনাবাহিনী। এর আগে চলতি মাসের শুরুর দিকে রাফা সীমান্তের গাজা অংশের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল, যার তীব্র সমালোচনা করেছে মিশর। দিনের পর দিন হত্যাযজ্ঞ চালিয়ে গেলেও ধরা ছোঁয়ার বাইরে ইসরায়েল। দেশে দেশে বিক্ষোভ, আন্তর্জাতিক নিন্দা, এমনকি অভ্যন্তরীণ চাপ, কোনো কিছুই তোয়াক্কার বালাই নেই। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েই দায় সারছে পশ্চিমারা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা দিলেও গাজা ইস্যুতে চোখ বন্ধ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের। যেন ফিলিস্তিনিদের জীবনের কোনো মূল্যই নেই। এমনকি রাফায় বর্বরোচিত হামলার পরও তেল আবিবের অভিযানের পক্ষে সাফাই গাইল ওয়াশিংটন। গাজায় নৃশংসতম হামলার প্রায় ৮ মাস, নির্বিচার হত্যাযজ্ঞের ২৩৫ দিন। এমন নিষ্ঠুরতা শেষ কবে দেখেছে বিশ্ব? মৃত্যু ছাড়িয়েছে ৩৬,০০০, যার মধ্যে ১৫,০০০-এর বেশি শিশু। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১০,০০০-এর ওপর। কেবল হতাহতের পরিসংখ্যান দিয়ে কি ফুটিয়ে তোলা সম্ভব গাজার পরিস্থিতি, যেখানে মানুষের প্রতিটি মুহূর্ত কাটছে মৃত্যু ঝুঁকিতে? ভাগ্যক্রমে বেঁচে থাকাদেরও নেই মাথা গোজার ঠাঁই। ক্ষুধা মেটাতে হচ্ছে আগাছা বা ক্যাকটাস খেয়ে। নিষ্পাপ শিশুরা টুকরো টুকরো হয়ে মরছে। যা হচ্ছে তা ঠিক নয়। আমাদের খাবারেও রক্ত মিশে গেছে। দখলদারদের আগ্রাসন থেকে কিছুই রেহাই পাচ্ছে না। এত কিছুর পরও থেমে নেই আগ্রাসন। হামাস বিরোধী অভিযানের নামে দিন দিনই আরও বেপরোয়া ইসরায়েল। বিধ্বস্ত উপত্যকাতেই চালিয়ে যাচ্ছে একের পর এক তাণ্ডব। কি করছে বাকি বিশ্ব? গাজা প্রতিদিনই পড়ছে, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে। আমাদের শিশুরা, বৃদ্ধরা, নারীরা প্রতিদিন পড়ছে আমাদের আশ্রয়স্থল। তাবু নিয়ে এখান থেকে সেখানে ছুটছি, কোথাও নিরাপদ নয়। তারা হত্যাকারী, মানুষকে পুড়িয়ে মারছে। তারা শিশুদের, নারীদের পুড়িয়ে মারছে। নামাজ পড়তে পড়তে শহীদ হয়েছেন আমার প্রতিবেশী। প্রতিবন্ধী বাচ্চার মা ঘরের দরজায় মরে পড়ে আছে। তাদের কি দোষ ছিল? ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার উপর একের পর এক অবরোধ আরোপ করেছে পশ্চিমারা। উইঘুর সহ নানা ইস্যুতে প্রভাবশালী চীনের ওপরও পড়েছে নিষেধাজ্ঞার খড়গ। বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান। অথচ গাজায় ইসরায়েলের আগ্রাসন ইস্যুতে যেন বিবৃতি দিয়েই দায়মুক্ত বিশ্ব। নিন্দা বা যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর মধ্যেই সীমাবদ্ধ ইউরোপ আর জাতিসংঘের তৎপরতা। মিশর, কাতার যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতা করলেও প্রায় ৮ মাসেও নমনীয় করতে পারছে না ইসরায়েলকে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কেও তোয়াক্কা করছে না তেল আবিব। রাফার শরণার্থী শিবিরে বর্বরোচিত হামলার পরও ইসরায়েলের অভিযানের পক্ষেই সাফাই গাইছে তারা। এর মধ্য দিয়ে আরেকবার দেখিয়ে দিল তেল আবিবের ধ্বংসযজ্ঞে কোনো রেড লাইন এঁকে দেওয়ার দায় নেই তাদের। এই নির্মম গণহত্যা, ফিলিস্তিনিদের রক্তের স্রোত থামাতে আদৌ কি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে? কে থামাবে বেপরোয়া ইসরায়েলকে? ডরোথি তাসরিন, যমুনা নিউজ। মাত্র ২০ দিনে গাজায় আর এক দফা বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলের অভিযান জোরদারে আশ্রয়হীন হয়ে পড়েছে তারা। জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক সংস্থা OCHA জানিয়েছে এ তথ্য। জানিয়েছে বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা জোরদারের কারণে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। গত ৬ মে থেকে আবাস ছেড়েছে গাজার উত্তর ও দক্ষিণ অংশের লাখ লাখ মানুষ। গত ১২ দিনে চিকিৎসা সেবায় প্রয়োজনীয় কোনো পণ্যই প্রবেশ করেনি গাজায়, জানিয়েছে এমন তথ্য। এদিকে রাফায় ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। গ্রিন জোনে ইসরায়েলি দূতাবাসের কাছে শুরু হয় বিক্ষোভ। পরে বিক্ষোভকারীদের মিছিল অপেরা স্কয়ার হয়ে মোমাত্রে এলাকায় গিয়ে থামে। মধ্যরাত পর্যন্ত চলে প্রতিবাদ সমাবেশ। বিক্ষোভের একই চিত্র দেখা যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও।
গাজায় অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। এর পাশাপাশি বিক্ষোভ হয় স্পেন সহ ইউরোপের অন্যান্য দেশেও। রাফা ইস্যুতে আইসিজের রায় অমান্য করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। প্রথমবারের মতো এই বিষয়ে আলোচনা শুরু করেছেন ইইউ নেতারা। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন জানিয়েছেন এই তথ্য। ইইউ এই ধরনের পদক্ষেপ নিলে ডাবলিন সমর্থন দেবে বলেও জানিয়েছেন। বলেন, নিষেধাজ্ঞা নিয়ে প্রথমবারের মতো সুনির্দিষ্ট আলোচনা হয়েছে ইইউ নেতাদের মাঝে। ইসরায়েল যদি আইসিজের নির্দেশনা না মানে সম্ভাব্য কয়েকটি পদক্ষেপ বিবেচনা করা হবে। পশ্চিম তীরে সহিংসতায় জড়িত বা সমর্থনকারী ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়েও আলোচনা হয়। কেমন কেটেছে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির শেষ দিন? আর 5টা দিনের মতোই ছিল ভীষণ কর্মব্যস্ত। সীমান্তবর্তী পূর্ব আজারবাইজানে উদ্বোধন করেন 2টি বাঁধ, বৈঠক করেন প্রতিবেশী দেশের প্রেসিডেন্টের সাথে। পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি আলোচনায় ছিল গাজা। 19 মে 2024 পূর্ব আজারবাইজান প্রদেশে পৌঁছেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। উদ্দেশ্য ইরান আজারবাইজান বিভক্তকারী নদী আরাসে 2টি বাঁধ প্রকল্পের উদ্বোধন। তবে তার আগে পরিদর্শন করেন দেশ দুটির মধ্যে সংযোগ স্থাপনকারী সড়ক ও রেলপথ প্রজেক্ট আরাস ট্রানজিট প্রকল্প। পরে যোগ দেন কিল কালাসি ও খোদা আফারিন নামে বাঁধ দুটির উদ্বোধন অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন প্রতিবেশী দেশ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও। বাঁধ উদ্বোধনের আগে প্রেসিডেন্ট ইলহামের সাথে বৈঠকও করেন রইসি। আলোচনা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। মতবিনিময় হয় গাজা ইস্যুতেও। এরপর পূর্ব আজারবাইজানেই নামাজ আদায় করেন প্রেসিডেন্ট রইসি। সাথে ছিলেন ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তারা। নামাজ শেষে তাদের সাথে কুশল বিনিময় করতেও দেখা যায় তাকে। পরে সব আনুষ্ঠানিকতা শেষে রওনা হন উত্তর পূর্বাঞ্চলীয় শহর তাবরিজের উদ্দেশ্যে। ওঠেন বেল 212 মডেলের হেলিকপ্টারটিতে। বিদায় জানান উপস্থিত কর্মকর্তা এবং অনুসারীদের। কিন্তু সেটাই যে শেষ বিদায় কে ভেবেছিল তা? হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই যোগাযোগ হারায় কন্ট্রোল টাওয়ারের সাথে। চলতে থাকে যোগাযোগ স্থাপনের চেষ্টা। পরদিন খোঁজ মেলে হেলিকপ্টারটির। খবর পাওয়া যায় মৃত্যু হয়েছে প্রেসিডেন্ট রুইসি সহ পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ও হেলিকপ্টারটিতে থাকা বাকি 7 জনেরও। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। নির্বাচনী প্রচারণার সময় ভেঙে পড়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মঞ্চের একাংশ। সোমবার বিহারের পালিগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে রাহুল গান্ধী কিংবা কংগ্রেসের বাকি নেতাদের কোনো ক্ষতি হয়নি। ভিডিওতে দেখা যায় ইন্ডিয়া জোটের অপর নেতা তেজস্বী যাদব ও রাহুলের উপস্থিতিতেই মঞ্চের একটি অংশ ভাঙতে শুরু করে। তবে ভারসাম্য না হারিয়ে কিংবা ভয় পেয়ে বিব্রত হননি রাহুল, বরং নেতাদের সাথে নিয়ে মঞ্চে হাত নাড়তে থাকেন। এরই মধ্যে নেটিজেনদের মাঝে সাড়া ফেলেছে এই ভিডিও। উড়িয়ে দেওয়া হবে মুম্বাইয়ের তাজ হোটেল আর এয়ারপোর্ট। সোমবার এমন হুমকি পেয়েছে ভারতীয় পুলিশ। সকাল 11টা নাগাদ অপরিচিত এক ব্যক্তির ফোন পায় মুম্বাই পুলিশ। বলা হয় তাজ হোটেল এবং বিমানবন্দরে বোমা রাখা আছে, যে কোনো সময় ঘটবে বিস্ফোরণ। এরপরই বিমানবন্দর ও 5 তারকা ওই হোটেল সহ গোটা শহরে জারি করা হয় বিশেষ সতর্কতা। জরুরি ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়, যদিও সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। ধারণা উত্তরপ্রদেশ থেকে এসেছিল ফোন কলটি। তবে ঘটনাটির পেছনে কে বা কারা দায়ী তা এখনো অস্পষ্ট। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। সামরিক শক্তিমত্তা প্রদর্শনের অংশ হিসেবে কম্বোডিয়ায় চলছে যৌথ মহড়া। তাতে অংশ নিয়েছেন চীন ও কম্বোডিয়ার সশস্ত্র সদস্যরা। অত্যাধুনিক সমরাস্ত্রের পাশাপাশি সেখানে দেখা মিলেছে নতুন প্রযুক্তির রোবট কুকুরের, যা অস্ত্র চালাতেও পারদর্শী। হোক কিলিং মিশন কিংবা উদ্ধার অভিযান, সব ক্ষেত্রেই বিচক্ষণতার প্রমাণ দিয়েছে চীনের এই রোবট। যুদ্ধে সেনা নেই তো কি হয়েছে, ব্যবহার করা যাবে রোবোটিক কুকুর। আর 10টা সেনার মতো যা সশস্ত্র অভিযানেও পারদর্শী, সক্ষম বন্দুক চালাতেও। চীন কম্বোডিয়ার যৌথ সামরিক মহড়ায় দেখা মিলেছে এমনই এক রোবট কুকুরের। নানা বৈশিষ্ট্য দেখিয়ে জানান দিয়েছে সক্ষমতার।
মাত্র 15 কেজির এই রোবট কুকুরটিতে ব্যবহার করা হয়েছে 4th ডিমেনশনের ওয়াইড অ্যাঙ্গেল পারসেপশন সিস্টেম। লাফ দিতে পারে সামনে পেছনে দুদিকেই, শত্রুপক্ষের চোখের আড়াল হয়ে ঝুঁকে যেতে পারে যে কোনো লক্ষ্যে, তাও আবার দ্রুত গতিতে। শুধু তাই নয়, সব ধরনের বাধা এড়িয়ে চলাফেরা করতে পারে স্বয়ংক্রিয়ভাবে। মহড়ায় একই প্রযুক্তির চীনা পিপলস লিবারেশন আর্মির আরেকটি কুকুর, যার ওজন 50 কেজিরও বেশি। রণক্ষেত্রে সেনাদের সাথে উপযুক্ত সঙ্গী হিসাবেও কাজ করতে পারে এটি। শত্রুপক্ষকে ঘায়েল করতে হামলা চালাতেও অভিজ্ঞ। এছাড়াও ব্যবহার করা যায় যে কোনো ধরনের উদ্ধার অভিযান কিংবা নজরদারি কার্যক্রমে। সামরিক সক্ষমতা জোরদার করতে 2016 সাল থেকে প্রতি বছরই গোল্ডেন ড্রাগন খ্যাত এই মহড়ার আয়োজন করে আসছে দুই মিত্র দেশ চীন ও কম্বোডিয়া। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।